বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী বিপিন কুমার বর্মার লেখা সিক্রেট টু লিভ লং হ্যাপি লাইফ বইটি। কখনো কখনো আমরা জীবনে এতটাই জড়িয়ে পড়ি যে নিজের জন্য না বলতে ভুলে যাই। এমন মনে হয় যে যদি আমরা কাউকে মানা করে দিই তাহলে সে রেগে যাবে বা আমাদের স্বার্থপর ভাববে, কিন্তু এটাই তো সবচেয়ে বড় ভুল ধারণা। বইটি শুরু হয় এই ধারণাটি দিয়েই, বাউন্ডারি তৈরি করা, অর্থাৎ নিজের জন্য একটি স্বাস্থ্যকর জায়গা তৈরি করা। এই স্পেসটা আপনাকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয় না, বরং নিজের এবং অন্যদের মধ্যে একটি সম্মানজনক ভারসাম্য তৈরি করে। ভাবুন তো, যদি কোনো বন্ধু বারবার আপনার কাছে সাহায্য চায়, প্রত্যেকবার আপনার থেকেই লিফট চায়, আপনারই সাহায্য প্রয়োজন, আর আপনি প্রত্যেকবার হ্যাঁ বলে দেন, এমনকি যখন আপনার নিজের কাজ থাকে তখনও, তাহলে কি হয়? আপনি বিরক্ত হয়ে যান, ক্লান্ত হয়ে পড়েন, আর মনে মনে রেগেও যান। কিন্তু আপনি তাকে কখনো মানা করেননি শুধুমাত্র এই কারণে যে আপনি একজন ভালো মানুষ হয়ে থাকতে চেয়েছিলেন। এখানেই বাউন্ডারি বা সীমানার গুরুত্ব বোঝা যায়। না বলাটা কোনো খারাপ বা অভদ্র আচরণ নয়, এটা তো নিজেকে ভালোবাসার একটা উপায়। যদি আপনি নিজের শক্তি, সময় আর আবেগ সবার মধ্যে বিলিয়ে দেন, তাহলে নিজের জন্য কি বাকি থাকবে? বাউন্ডারি তৈরি করার মানে এই নয় যে আপনি ঠান্ডা বা অসহযোগী হয়ে যাবেন, বরং এর মানে হলো আপনি সচেতন যে কখন, কোথায় আর কাকে সাহায্য করতে হবে এবং কখন নিজের জন্য সময় বের করতে হবে। কখনো কখনো মানুষ ইমোশনালি ম্যানিপুলেট করে, গিল্ট ফিল করায় যে তুমি তো সবসময় হ্যাঁ বলতে, এখন কি হলো? সেই মুহূর্তে আপনাকে পরিষ্কার থাকতে হবে। বাউন্ডারি তৈরি করা একবার কঠিন মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই আপনার শান্তি এবং আত্মসম্মানের চাবিকাঠি। একবার যখন আপনি পরিষ্কার এবং শান্তভাবে বলতে শুরু করেন যে আমার এই কাজটি করতে অস্বস্তি হচ্ছে, বা আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি, তখন লোকেরাও আপনার সীমা বুঝতে শুরু করে। এটা বোঝা জরুরি যে প্রত্যেকটা হ্যাঁর পেছনে একটা না লুকিয়ে থাকে। যখন আপনি অন্য কাউকে সময় দিচ্ছেন, তখন সেই সময়টা আপনি নিজের থেকে কেড়ে নিচ্ছেন, আর এই অসামঞ্জস্যতা ধীরে ধীরে আপনাকে বার্ন আউটের দিকে নিয়ে যায়। তাই বাউন্ডারি কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজনীয়। আর বাউন্ডারি শুধু শারীরিক জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, মানসিক বাউন্ডারিও ততটাই জরুরি। যেমন কাউকে এটা বলতে পারা যে আমি এখন এই বিষয়ে কথা বলার মেজাজে নেই, বা এই কথাটা আমাকে অস্বস্তিতে ফেলছে। বাউন্ডারি তৈরির প্রথম ধাপ হলো আত্মসচেতনতা। আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনার সীমা কি, কোন পরিস্থিতিতে আপনি ক্লান্ত বোধ করেন, কোন ধরনের কথাবার্তা বা মানুষ আপনাকে মানসিকভাবে বিরক্ত করে। যখন আপনি এটা বুঝে যাবেন, তখন আপনার জন্য বাউন্ডারি তৈরি করাটা একটু সহজ হয়ে যাবে। এরপর আসে কমিউনিকেশন বা যোগাযোগ। বাউন্ডারিকে পরিষ্কার এবং সম্মানজনকভাবে প্রকাশ করা খুব জরুরি। আর হ্যাঁ, প্রত্যেকবার ব্যাখ্যা দেওয়া জরুরি নয়, কখনো কখনো একটা সহজ না আমি পারবো না এটাই যথেষ্ট। শুরুতে হয়তো মানুষেরা আপনার পরিবর্তিত আচরণ বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে যারা আপনার আসল বন্ধু বা কাছের মানুষ, তারা আপনার বাউন্ডারিকে সম্মান করতে শিখে যাবে। আর যারা করবে না, তারা হয়তো এমনিতেও আপনার শক্তি এবং ইতিবাচকতাকে নষ্টই করছিল। এবার একটি কাল্পনিক দৃশ্য ভাবুন। রাসেল নামের একটি ছেলে, যে তার অফিসে সবার সাহায্য করে। যেই বলুক ভাই আমার রিপোর্টটা করে দে, বা ক্লায়েন্ট কলটা আমার দ্বারা হবে না তুই সামলে নে, বা লাঞ্চের জন্য কিছু অর্ডার করে দে, রাসেল কখনো মানা করে না। সবার মনে হয় সে খুব সাহায্যকারী, কিন্তু ধীরে ধীরে রাসেল ক্লান্ত হতে শুরু করে। তার নিজের কাজ বাকি থেকে যায়, তার প্রমোশন হয় না, আর সে হতাশ থাকতে শুরু করে। তারপর একদিন সে সিদ্ধান্ত নেয় যে আর নয়, এবার বাউন্ডারি তৈরি করতে হবে। এবার সে ভদ্রভাবে বলতে শুরু করে, দুঃখিত, এখন আমার নিজের কাজ বাকি আছে, বা আমার একটু বিশ্রাম দরকার, বা এটা আমার দায়িত্ব নয়। শুরুতে লোকেরা অবাক হয়, কিন্তু পরে সবাই তাকে আরও বেশি সম্মান দিতে শুরু করে, আর রাসেল নিজেকে আরও আত্মবিশ্বাসী এবং শান্ত অনুভব করতে থাকে। বাউন্ডারি তৈরি করার মানে এই নয় যে আপনি স্বার্থপর হয়ে গেছেন, বরং আপনি মানসিকভাবে পরিণত হয়ে গেছেন। আপনি এখন সব কিছুকে প্রাধান্য অনুযায়ী ম্যানেজ করছেন, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে মূল্য দিতে শুরু করেছেন। কখনো কখনো
আমরা এই ভয়ে থাকি যে যদি আমরা মানা করে দিই তাহলে লোকেরা আমাদের থেকে দূরে চলে যাবে। কিন্তু সত্যিটা হলো, যেসব মানুষ আপনার বাউন্ডারির সম্মান করে না তারা সম্ভবত শুধুমাত্র নিজেদের ফায়দার জন্যই আপনার সঙ্গে ছিল। আর বাউন্ডারির সবচেয়ে সুন্দর দিক হলো, যখন আপনি অন্যদের না বলতে শিখে যান তখন আপনি নিজেকে হ্যাঁ বলতে শুরু করেন। এবার কল্পনা করুন, আপনি একজন মালি। প্রত্যেকটা গাছে জল দেওয়া ভালো, কিন্তু যদি প্রত্যেকবার একটা গাছে অতিরিক্ত জল দিয়ে দেন তাহলে সেটাও নষ্ট হয়ে যাবে। ঠিক সেভাবেই আপনাকে নিজের শক্তিকে ভারসাম্যপূর্ণ করতে হবে, একটু অন্যদের, একটু নিজের। এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপরাধবোধ বা গিল্ট সামলানো। অনেক সময় না বলার পর আমাদের গিল্ট ফিল হয়, কিন্তু এই গিল্ট সাময়িক, আর দীর্ঘমেয়াদী শান্তি তার চেয়ে অনেক বেশি মূল্যবান। একবার যখন আপনি এই গিল্টের মুখোমুখি হয়ে তা পার হয়ে যান তখন এক নতুন আত্মবিশ্বাস তৈরি হয়। আরেকটা ভুল ধারণা হলো বাউন্ডারি তৈরি করা মানে সম্পর্ক নষ্ট করা, অথচ বাউন্ডারি ভালো সম্পর্ককে আরও মজবুত করে। যখন লোকেরা জানে যে আপনি খোলামেলা, সৎ এবং নিজের প্রয়োজন নিয়ে স্পষ্ট, তখন তারা আপনার ওপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনাকে নিজের বাউন্ডারির সম্মান নিজেকেই করতে হবে। যদি আপনি ঠিক করেন যে আপনি উইকেন্ডে কোনো কাজ করবেন না, আর তারপরেও আপনি কারোর অনুরোধে কাজ করতে শুরু করেন, তাহলে আপনি নিজেরই বাউন্ডারি ভাঙছেন। তাহলে অন্যেরা কেন সম্মান করবে? বাউন্ডারি তখনই কার্যকর হয় যখন আপনি সেগুলো লাগাতারভাবে অনুসরণ করেন। সুতরাং সব মিলিয়ে বাউন্ডারি তৈরি করা একটা সেলফ কেয়ার অভ্যাস। এটা আপনাকে বার্নআউট থেকে বাঁচায়, আপনার সম্পর্ককে স্বাস্থ্যকর করে তোলে এবং সবচেয়ে জরুরি, আপনাকে নিজের আরও কাছে নিয়ে আসে। আর হ্যাঁ, এটা কোনো একদিনের কাজ নয়, এটা একটা অভ্যাস যা ধীরে ধীরে তৈরি হয়। কিন্তু একবার যখন আপনি এটা শিখে যাবেন তখন আপনার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। না বলতে শেখা কোনো দুর্বলতা নয়, বরং আপনার মানসিক শক্তির লক্ষণ। যখন আপনি নিজের বাউন্ডারি চিনে ফেলেন এবং সেগুলোকে দৃঢ়ভাবে প্রকাশ করতে শুরু করেন, তখন আপনি আপনার জীবনের আসল বস হয়ে ওঠেন। আর এটাই বইটির প্রথম এবং শক্তিশালী শিক্ষা। বাউন্ডারি তৈরি করাই হলো প্রকৃত আত্মসম্মান এবং মানসিক শান্তির প্রথম ধাপ। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে প্রত্যেকের গতি আলাদা আলাদা হয়। কেউ খুব দ্রুত দৌড়াচ্ছে, তো কেউ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কিন্তু যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নিজের গতিকে নিজে বোঝা। প্রয়োজনের চেয়ে বেশি দ্রুত দৌড়ানোও ঠিক নয়, আবার অকারণে থেমে যাওয়াও ঠিক নয়। বর্মা এই বিষয়টিকে খুব মজার এবং প্রাসঙ্গিক উপায়ে বুঝিয়েছেন একটা স্পিডোমিটারের রূপকের মাধ্যমে। যেমন আমাদের গাড়িতে স্পিডোমিটার থাকে যা দেখায় যে আমরা কতটা দ্রুত চলছি, তেমনি আমাদের জীবনেরও একটা অদৃষ্ট স্পিডোমিটার থাকে। পার্থক্য শুধু এতটুকুই যে এটাকে দেখার জন্য আমাদের বাইরে নয়, ভিতরে তাকাতে হয়। এবার ভাবুন, যদি কেউ কিচ্ছু না ভেবেই ফুল স্পিডে গাড়ি চালায় তাহলে কি হবে? কোথাও না কোথাও গিয়ে দুর্ঘটনা নিশ্চিত। জীবনের অবস্থাও ঠিক তেমনই। আমরা কখনো কখনো এত তাড়াতাড়ি সব কিছু অর্জন করার চেষ্টা করি, চাকরি, টাকা, খ্যাতি, সাফল্য, সম্পর্কের স্ট্যাটাস, যা আমরা আমাদের স্বাস্থ্য, শান্তি এবং সুখ সব কিছু হারিয়ে ফেলি, কারণ আমরা আমাদের জীবনের গতির দিকে খেয়ালই দেইনি। অনেক মানুষ এমন থাকে যারা সারাক্ষণ প্রচণ্ড ব্যস্ত থাকে। সকালে উঠেই ফোন চেক করা, তারপর তাড়াহুড়ো করে তৈরি হওয়া, তারপর পুরোদমে কাজ, ডেডলাইন, মিটিং, সোশ্যাল মিডিয়া, আর তারপর রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়া। সপ্তাহের পর সপ্তাহ এই রুটিন চলতে থাকে। আর একদিন তাদের মনে হয় যে তাদের জীবনটা শুধু একটা ইঁদুর দৌড়ে পরিণত হয়েছে। বর্মা এখানেই বলেন যে জীবনের স্পিডোমিটারকে পর্যবেক্ষণ করা জরুরি। যদি আমরা নিজেদের ব্রেক না দেই তাহলে শরীর আর মন নিজেই ইমার্জেন্সি ব্রেক লাগাতে শুরু করে দেয়। স্ট্রেস, উদ্বেগ, খিটখিটে ভাব, আর অনেক সময় শারীরিক অসুস্থতার মাধ্যমে। এর মানে এই নয় যে আস্তে চলো, কিছু করো না। জীবনের মানে অলস হওয়া নয়, বরং ভারসাম্যপূর্ণ হওয়া। আপনাকে নিজেকেই ঠিক করতে হবে কখন গতি বাড়াতে হবে আর কখন একটু থেমে শ্বাস নিতে হবে। কখনো কখনো আমরা অন্যদের দেখে নিজের গতি বাড়িয়ে ফেলি। সোশ্যাল মিডিয়ায় কাউকে বিদেশে ঘুরতে দেখি, কারোর বিয়ে হচ্ছে, কেউ স্টার্টআপ লঞ্চ করছে, আর আমরা ভাবি, আরে আমি তো পিছিয়ে পড়লাম, আর তারপর নিজের উপর অহেতুক চাপ সৃষ্টি করি। কিন্তু প্রত্যেকের রাস্তা আর সময় আলাদা হয়। অন্যদের যা গতি সেটাই আমাদের হবে, এটা জরুরি নয়। একটা উদাহরণ নিন, রাসেল আর সুমি দুজনেই এক কোম্পানিতে কাজ করে। রাসেল সারাক্ষণ কাজে ডুবে থাকে, ওভারটাইম করে, কখনো ছুটি নেয় না।
সুমিও পরিশ্রমী, কিন্তু সে প্রত্যেক দিন সেলফ চেক করে। সে জানে কখন সে ক্লান্ত, কখন তার ব্রেক দরকার, আর কখন তাকে কাজে পুরো মনোযোগ দিতে হবে। 5 বছর পর রাসেলের বার্ন আউট হয়ে গেল। তাকে উদ্বেগ আর স্বাস্থ্য সমস্যা ঘিরে ধরল। অন্যদিকে সুমি এখনও স্থির, খুশি এবং পেশাগতভাবে উন্নতি করছে। কেন? কারণ সুমি তার জীবনের স্পিডোমিটার সময়মতো চেক করেছে আর আত্মনিয়ন্ত্রণ শিখেছে। আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ নিজের আবেগ, শক্তি আর কাজকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করা। কখনো কখনো আমাদের মনে হয় যে বেশি কাজ করলে আমরা বেশি সফল হব, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করাও ক্ষতিকর হতে পারে। প্রত্যেকটা ইঞ্জিনকে ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হয়। ঠিক সেইভাবেই আমাদেরও বিশ্রাম, প্রতিফলন আর রিচার্জের প্রয়োজন হয়। জীবনের ধীর মুহূর্তগুলোকে উপভোগ করাও একটা শিল্প। যেমন সকালের চা খেতে খেতে সূর্যোদয়ে দেখা, ফোন ছাড়া হাঁটতে যাওয়া, একটা ভালো বই পড়া বা শুধু নিজের সাথে কথা বলা, এই সব কিছু আপনাকে ভিতরের ভারসাম্য দেয়। আর যখন আপনার ভিতরটা ভারসাম্যপূর্ণ থাকে, তখনই আপনি বাইরের দুনিয়াকে সঠিকভাবে সামলাতে পারেন। বর্মার কথায় একটা খুব সুন্দর অন্তর্দৃষ্টি আছে। যখন আপনি নিজের ভিতরের গতি বুঝতে পারেন, তখন আপনি অন্যদের সাথে তুলনা করা ছেড়ে দেন। তখন আপনার সিদ্ধান্তগুলো স্বচ্ছতা থেকে আসে। আপনি বুঝতে পারেন যে আপনাকে কোন জিনিসের জন্য হ্যাঁ বলতে হবে আর কোনটার জন্য না। আপনি সারাদিনের কাজ এমনভাবে পরিকল্পনা করেন যে তাতে ব্যস্ততাও থাকে, আবার সামঞ্জস্যও থাকে। একটা ব্যবহারিক উপায় যা বর্মা পরামর্শ দেন তা হলো পজ টেকনিক। দিনে প্রত্যেক 2-3 ঘন্টা পর মাত্র 2 মিনিটের জন্য চোখ বন্ধ করুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেমন অনুভব করছি, আমার গতি কেমন। যদি মনে হয় যে খুব দ্রুত দৌড়াচ্ছি আর ক্লান্ত লাগছে, তাহলে একটু থেমে যান। আর যদি মনে হয় যে আমি আস্তে চলছি কিন্তু আমি পরিষ্কার, তাহলে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। এই ছোট ছোট বিরতিগুলো আপনার জীবনের বড় ছবিটাকে আরও ভালো করে তোলে। বর্মা এটাও বলেন যে আমাদের নিজের শক্তিকেও স্পিডোমিটারের মতো বুঝতে হবে। প্রত্যেক মানুষের শক্তি একরকম হয় না। কারো সর্বোচ্চ শক্তি সকালে থাকে, কারো রাতে। কিছু লোক গভীর মনোযোগে কাজ করে, কিছু লোক মাল্টিটাস্কিং করতে ভালোবাসে। যখন আপনি নিজের শক্তির প্যাটার্ন বুঝে যান, তখন আপনি আরও স্মার্টভাবে কাজ করতে পারেন। আর এই বোঝাপড়াও আপনার স্পিডোমিটারের একটা অংশ। অনেক সময় আমাদের মনে হয় যে যদি আমরা দ্রুত না চলি তাহলে পিছিয়ে পড়ব। কিন্তু কে পিছিয়ে পড়লো আর কে এগিয়ে গেল, এই রেসটাকে তৈরি করেছে। যদি আপনার জীবনে শান্তি থাকে, সন্তুষ্টি থাকে আর আপনি নিজের গতিতে খুশি থাকেন, তাহলে আপনি ইতিমধ্যেই জিতছেন। জীবন কোনো 100 মিটারের রেস নয়, এটা একটা ম্যারাথন। এখানে গুরুত্বপূর্ণ হলো আপনি ধারাবাহিক কিনা, সচেতন কিনা এবং নিজের যাত্রার আনন্দ নিচ্ছেন কিনা। বর্মা আরও একটা অসাধারণ পয়েন্ট বলেন যে জীবনের গতি বদলাতে থাকাও জরুরি। কিছু মুহূর্তে আপনাকে দ্রুত চলতে হবে, নতুন সুযোগ এসেছে, ডেডলাইন আছে, কিছু জরুরি শিখতে হবে, তখন আপনি গতি বাড়াতে পারেন। কিন্তু কিছু মুহূর্ত এমনও হয় যখন ধীরে চলাই সঠিক, নিজের সাথে সংযোগ স্থাপনের জন্য, আবেগকে প্রসেস করার জন্য বা শুধু ক্লান্তি দূর করার জন্য। এই নমনীয়তাই আপনাকে মানসিকভাবে বুদ্ধিমান করে তোলে। এবার ভাবুন, আপনি কোনো হাইওয়েতে আছেন। যদি সারাক্ষণ 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়ান, তাহলে রাস্তার প্রতিটি সাইন, প্রতিটি দৃশ্য, প্রতিটি মোড় আপনি মিস করে যাবেন। কিন্তু যদি মাঝে মাঝে গতি কমান, তাহলে শুধু সফরই নিরাপদ থাকবে না, বরং আপনি রাস্তার সৌন্দর্য অনুভব করতে পারবেন। ঠিক সেইভাবেই জীবনেও হয়। নিজের গতিতে চলা, নিজের ভিতরের স্পিডোমিটারকে পড়া আর প্রয়োজন পড়লে গতি কমানো বা বাড়ানো, এটাই হলো ভারসাম্যপূর্ণ জীবনযাপনের আসল শিল্প। অনেক সময় লোকেরা ভাবে যে যারা আরামে চলছে তারা অলস, কিন্তু এটা জরুরি নয় যে ধীরে চলা মানুষ পিছিয়ে আছে। হতে পারে সে নিজের স্বচ্ছতার সাথে চলছে, আর যে দ্রুত দৌড়াচ্ছে সে কোনো গন্তব্য ছাড়াই দৌড়াচ্ছে। তাই কখনো কারো গতি দেখে নিজের গতি নিয়ে প্রশ্ন করবেন না। এই পুরো ধারণাটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আপনার মুহূর্ত সম্পর্কে সচেতন হওয়া। অর্থাৎ আপনি যা কিছু করছেন তা পুরো সচেতনতার সাথে করুন। না খুব ভবিষ্যতে যান, না অতীতে আটকে থাকুন। নিজের বর্তমান মুহূর্তকে বুঝুন এবং অনুভব করুন। মাইন্ডফুলনেসই আপনাকে আপনার স্পিডোমিটার চিনতে সাহায্য করবে। সুতরাং শেষ কথা এটাই যে আপনার জীবনের গাড়ির স্টিয়ারিং আপনার হাতে। আপনাকে বুঝতে হবে কখন দ্রুত চলতে হবে, কখন ধীরে, আর কখন ব্রেক লাগাতে হবে। অন্য কেউ আপনাকে এটা অনুভব করাতে পারবে না যে আপনার সঠিক গতি কী। এই উপলব্ধি আপনার ভেতর থেকেই আসবে, আর এটাই আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রথম ধাপ। বর্মার এই রূপক আমাদের শেখায় যে আমরা যদি আমাদের জীবনকে একজন সচেতন চালকের মতো চালাই,
তাহলে আমরা শুধু আমাদের গন্তব্যে নিরাপদে পৌঁছাবো না, বরং রাস্তার প্রতিটি মুহূর্তের আনন্দ নিতে পারবো। আর এটাই চূড়ান্ত ভারসাম্য, না খুব দ্রুত না খুব ধীরে, শুধু নিজের নিখুঁত গতিতে নিজের যাত্রাকে উপভোগ করা। প্রায়ই আমরা মানুষের কাছে শুনি যে জীবন তো নিজে থেকেই সুন্দর, বা লাইফ ইজ ন্যাচারালি বিউটিফুল। কিন্তু বর্মা এই ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করেন। তার মতে জীবন নিজে থেকেই সুন্দর হয় না, তাকে আমাদের সুন্দর করে তুলতে হয় নিজের প্রচেষ্টা এবং উদ্দেশ্য দিয়ে। আমরা শুধু বসে বসে এই আশা করতে পারি না যে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে, সব কিছু ভালো লাগবে বা প্রত্যেকটা দিন আনন্দে ভরপুর হবে। না, জীবনে সৌন্দর্য আনার জন্য কাজ করতে হয়, জিনিসগুলোকে অর্থপূর্ণ এবং পরিপূর্ণ করে তুলতে হয়। এবার ভাবুন, একটা খালি ক্যানভাস আপনার সামনে রাখা আছে, সেটা কি নিজে থেকেই একটা মাস্টারপিস হয়ে যাবে? না তো। যতক্ষণ না কেউ সেই ক্যানভাসে রং করবে, ততক্ষণ ওটা শুধু একটা খালি ক্যানভাসই থেকে যাবে। ঠিক সেইভাবেই আমাদের জীবনও একটা খালি ক্যানভাসের মতো হয়, আর আমাদেরকেই সেটাকে রং, নকশা আর অর্থ দিয়ে ভরতে হয়। অনেকে ভাবে যে যদি তাদের কাছে ভালো বাড়ি, গাড়ি, টাকা আর কিছু দামি জিনিস থাকে, তাহলে তাদের জীবন নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। কিন্তু বর্মা বলেন যে ওগুলো শুধু বাইরের আবরণ, আসল সৌন্দর্য ভেতর থেকে আসে। আপনার অভিজ্ঞতা, আপনার বৃদ্ধি, আপনার সম্পর্ক আর আপনার ভেতরের সন্তুষ্টি থেকে। তিনি বলেন যে জীবনকে সুন্দর করে তোলা কোনো বিলাসিতা নয়, এটা একটা দায়িত্ব। আমাদের এটা বোঝা জরুরি যে জীবনকে পরিপূর্ণ এবং অর্থপূর্ণ করার কাজটা অন্য কেউ করে দেবে না। না আপনার বাবা মা, না আপনার পার্টনার, আর না কোনো অলৌকিক কিছু হঠাৎ এসে সব কিছু সুন্দর করে দেবে। এই কাজটা শুধু আপনিই করতে পারেন। যখন আপনি এটা উপলব্ধি করেন, তখন আপনি ভিকটিমের মতো বাঁচা ছেড়ে দেন আর ক্রিয়েটারের মতো ভাবতে শুরু করেন। বর্মা একটা শক্তিশালী ধারণা শেয়ার করেন যে সৌন্দর্য শুধু দেখার বা অনুভব করার জিনিস নয়, ওটা একটা সৃষ্টির প্রক্রিয়া। যেমন একজন শিল্পী তার শিল্পকর্ম তৈরি করে, ঠিক সেইভাবেই প্রত্যেক মানুষকে তার জীবন সচেতনভাবে ডিজাইন করতে হয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা অভ্যাস আপনার জীবনের ডিজাইনকে আকার দেয়। যদি আপনি প্রত্যেক দিন একই রুটিনে কিছু না ভেবে বেঁচে থাকেন, ঘুমানো, ওঠা, কাজে যাওয়া, খাওয়া আর আবার ঘুমানো, তাহলে আপনি শুধু টিকে আছেন, সত্যি সত্যি জীবনযাপন করছেন না। এবার একটা ছোট উদাহরণ নিন। দুজন লোক একই চাকরি করছে, একই অফিসে, একই মাইনে, একই কাজের ঘন্টা, কিন্তু একজন প্রত্যেক দিন চা খেতে খেতে গাছের ছায়া দেখে, তার সহকর্মীদের সাথে আন্তরিকভাবে মেশে আর নিজের কাজে মূল্য খুঁজে পায়। অন্যদিকে দ্বিতীয়জন সারা দিন অভিযোগ করে, প্রত্যেকটা কাজে নেতিবাচকতা দেখে আর শুধু ছুটির অপেক্ষা করে। দুজনের জীবন বাইরে থেকে একই রকম, কিন্তু একজনের জীবনে সৌন্দর্য আছে আর অন্যজনের জীবন একঘেয়ে লাগে। কেন? কারণ প্রথমজন সক্রিয়ভাবে তার জীবনকে সুন্দর করে তুলছে প্রশংসা, কৃতজ্ঞতা আর উপস্থিতির মাধ্যমে। বর্মা এটাও বলেন যে অর্থ তৈরি করার জন্য আমাদের মূল্যবোধকে জানা খুব জরুরি। যখন আমরা জানি যে আমাদের জন্য সত্যি কী গুরুত্বপূর্ণ, যেমন সততা, সৃজনশীলতা, সহানুভূতি, স্বাধীনতা, তখন আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই। আর এই সিদ্ধান্তগুলোই আমাদের জীবনকে গভীরতা আর দিশা দেয়। অর্থপূর্ণ জীবন সেটা নয় যেখানে শুধু আরাম আছে, বরং সেটা যেখানে বৃদ্ধি আর উদ্দেশ্য আছে। অনেক সময় লোকেরা ভাবে যে অর্থ তো বড় বড় কাজ থেকে আসে, যেমন কোনো এনজিও শুরু করা, বিশ্ব ভ্রমণ করা বা বিলিয়নিয়ার হওয়া। কিন্তু বর্মা বলেন যে অর্থ ছোট ছোট কাজেও হতে পারে, যেমন কোনো বন্ধুকে মন দিয়ে শোনা, কোনো গাছকে যত্ন করা, একটা বইয়ের মাধ্যমে নিজেকে বিকশিত করা বা কোনো সূর্যাস্তকে নীরবে উপভোগ করা। এই ছোট মুহূর্তগুলো যখন সচেতনভাবে যাপন করা হয়, তখন তা আপনার জীবনকে সৌন্দর্য আর অর্থে ভরিয়ে দেয়। বর্মা এটাও পরামর্শ দেন যে নিজের জীবনকে সুন্দর করার জন্য কৌতূহল থাকাটা জরুরি। যখন আপনি প্রত্যেকটা দিনকে নতুন চোখে দেখেন, যখন আপনি জানার জন্য আন্তরিকভাবে আগ্রহী হন, নিজের ভেতরের কথা, অন্যদের গল্প, প্রকৃতির আকর্ষণ, তখন আপনি একঘেয়েমি থেকে বেরিয়ে আসেন। কৌতূহলী মানুষ প্রত্যেকটা দিনকে একটা সুযোগ হিসেবে দেখে কিছু নতুন জানার বা অনুভব করার। আর এই মনোভাবই আপনার সাধারণ জীবনকে অসাধারণ করে তুলতে পারে। বর্মার আরও একটা কথা খুব হৃদয়স্পর্শী। তিনি বলেন যে প্রত্যেক মানুষের জীবনে একটু আর্ট আনা উচিত। এর মানে এই নয় যে সবাইকে চিত্রশিল্পী বা গায়ক হতে হবে। আর্টের মানে হলো এমন কিছু করা যার সঙ্গে আপনার আত্মা জুড়ে যায়। সেটা হতে পারে লেখালেখি, বাগান করা, নাচ, রান্না বা এমন কিছু কাজ যা আপনাকে নিজের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।
এই ছোট ছোট শৈল্পিক কার্যকলাপ আপনার জীবনে আনন্দ, সৌন্দর্য আর প্রকাশের উৎস হয়ে ওঠে। এবার আসে যন্ত্রণা আর সংগ্রামের কথা। অনেকে মনে করে যে যতক্ষণ যন্ত্রণা আছে জীবন সুন্দর হতে পারে না, কিন্তু বর্মা এই ধারণাকে পুরোপুরি উল্টে দেন। তিনি বলেন যে সংগ্রাম আর ব্যর্থতাও আপনার গল্পের অংশ, আর যদি আপনি সেই যন্ত্রণাদায়ক মুহূর্তগুলোকেও প্রসেস করে তার থেকে অর্থ বের করতে পারেন, তাহলে সেটাই আপনার জীবনকে সবচেয়ে সুন্দর করে তুলতে পারে। যেমন কোনো গানে শুধু খুশির নোট থাকে না, ঠিক সেইভাবেই জীবনের সিম্ফনিতে প্রত্যেকটা আবেগের নিজস্ব জায়গা আছে। যখন আপনি দুঃখকেও স্বীকার করে নেন আর তার থেকে শিখে এগিয়ে যান, তখন আপনার গল্প অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে। বর্মার একটা অত্যন্ত সুন্দর চিন্তাধারা হলো জীবনের সৌন্দর্য শুধু আপনার জন্যই নয়, অন্যদের জন্য। যখন আপনি নিজের জীবনকে সচেতনভাবে যাপন করেন, যখন আপনি নিজের সুখ আর পরিপূর্ণতার উৎস হয়ে ওঠেন, তখন আপনি আপনার চারপাশের মানুষদেরও উৎসাহিত করেন। আপনার ইতিবাচকতা, আপনার দয়া, আপনার কৌতূহল অন্যদের জীবনেও স্পর্শ করে, আর এটাই সম্মিলিত সৌন্দর্য তৈরি করে। বর্মা এই কোচটা পরিষ্কার করে বলেন যে আপনার পারফেক্ট জীবনের দরকার নেই, বরং একটা এনগেজড জীবনের দরকার। এমন একটা জীবন যেখানে আপনি প্রত্যেক দিন সচেতন, প্রত্যেকটা মুহূর্তকে সচেতনভাবে যাপন করছেন আর নিজের শক্তিকে সেই দিকে লাগাচ্ছেন যেটা আপনার জন্য সত্য আর মূল্যবান। প্রায়ই আমরা ভাবি যে যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমি খুশি থাকব, কিন্তু বর্মা বলেন যে সঠিক সময় কখনো নিজে থেকে আসে না, আপনাকেই তা তৈরি করতে হয়। জীবনের সৌন্দর্য ভবিষ্যতে নয়, এই মুহূর্তেই লুকিয়ে আছে, যদি আপনি তা দেখার আর তৈরি করার চেষ্টা করেন। যদি আপনি চান যে আপনার জীবন সত্যিই সুন্দর লাগুক, তাহলে নিজেকে কিছু প্রশ্ন করুন যে আমি কী ধরনের জীবন তৈরি করছি। আমি কি শুধু পুনরাবৃত্তি করছি, নাকি আন্তরিকভাবে জীবনযাপন করছি? আমি কি আমার মূল্যবোধকে চিনি? আমি যা করছি তাতে কোনো অর্থ আছে? আমি কি আমার চারপাশে সৌন্দর্য দেখতে পাচ্ছি, নাকি সব কিছু ঝাপসা হয়ে গেছে? এই যাত্রায় আপনার পারফেকশনের প্রয়োজন নেই, আপনার শুধু প্রচেষ্টা করতে হবে, একটু আত্মসচেতনতা আনতে হবে, আর সামান্য কল্পনার সাহায্যে নিজের প্রত্যেকটা দিনকে স্পেশাল করে তুলতে হবে। বর্মা এই বিষয়ে জোর দেন যে প্রত্যেক মানুষের মধ্যেই তার জীবনকে একটি সুন্দর সৃষ্টিতে পরিণত করার সম্ভাবনা আছে। শুধু আমাদের মনে রাখতে হবে যে সৌন্দর্য বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। তাই এখন থেকে যখনই আপনি বলবেন জীবন সুন্দর, তখন এটা যেন শুধু একটা উক্তি না হয়, বরং আপনার জীবনকে সক্রিয়ভাবে সুন্দর করে তোলার একটা প্রতিশ্রুতি হয়। সেটা হতে পারে একটা ছোট অঙ্গভঙ্গি দিয়ে, একটা চিন্তাশীল সিদ্ধান্ত দিয়ে, বা শুধু এই সচেতনতা দিয়ে যে আজ আমি এমন কিছু করব যেটা আমার মনকে সত্যিই ভালো লাগাবে। এটাই বর্মার বার্তার সারমর্ম। সৌন্দর্য কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পছন্দ, আর এটা প্রত্যেক দিন আপনারই করার বিষয়। প্রায় আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু দেখি যেটা ভুল। কখনো কারুর শোষণ হচ্ছে, কোথাও কারুর সাথে বৈষম্য করা হচ্ছে, কোনো দুর্বল মানুষ চুপচাপ অন্যায় সহ্য করছে, বা কোনো মহিলা সমাজের প্রত্যাশার পাপে পড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলছে। আর আমাদের মধ্যে বেশিরভাগ লোক এই জিনিসগুলো দেখে হয় এড়িয়ে যায়, অথবা ভাবে যে আমার বলায় কি আর হবে। বর্মা এই চিন্তাধারাকেই চ্যালেঞ্জ করেন। তার বক্তব্য হলো, যদি প্রত্যেক মানুষ এভাবেই চুপ থাকে, তাহলে পরিবর্তন কিভাবে আসবে? নিজের আওয়াজ তোলা মানে হলো নিজের মন এবং মস্তিষ্কের কথা সমাজের সামনে রাখা। এটা শুধু একটা অধিকার নয়, বরং একটা দায়িত্ব। বর্মা বোঝান যে অ্যাডভোকেসি অর্থাৎ সমর্থন এবং ভয়েস অর্থাৎ নিজের কথা বলার শক্তি, এই দুটোই যে কোনো সমাজ পরিবর্তনের আসল চাবিকাঠি। যখন কোনো একজন মানুষ কোনো ভুল জিনিসের বিরুদ্ধে দাঁড়ায়, তখন তাকে একা মনে হয়, কিন্তু তার আওয়াজ অন্য কাউকে সাহস দেয়, আর ধীরে ধীরে সেই আওয়াজ একটা আন্দোলনে পরিণত হয়। ইতিহাস এমন অনেক উদাহরণে ভরা, যেমন মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ বা মার্টিন লুথার কিং জুনিয়রের আমার একটি স্বপ্ন আছে ভাষণ। এই সব কিছুই একজন মানুষের আওয়াজ থেকে শুরু হয়েছিল। বর্মা বলেন যে প্রত্যেক মানুষের কাছে একটা আলাদা অভিজ্ঞতা থাকে, একটা অনন্য দৃষ্টিভঙ্গি থাকে, আর যখন আপনি নিজের কথা দুনিয়ার সামনে রাখেন, তখন আপনি শুধু নিজের জন্যই নয়, বরং সেই সমস্ত মানুষদের জন্যও বলছেন যারা হয়তো ভয় বা চাপের কারণে কিছু বলতে পারছে না। আপনার আওয়াজ তাদের জন্যও আলো হয়ে উঠতে পারে। যখন আপনি ভুল জিনিসের উপর চুপ থাকেন, তখন আপনি পরোক্ষভাবে সেই ভুলটাকে মেনে নেন, কিন্তু যখন আপনি কথা বলেন শান্তিপূর্ণভাবে, স্বচ্ছতার সাথে আর সততার সাথে, তখন আপনি পরিবর্তনকে সম্ভব করে তোলেন। বর্মার এটাও বিশ্বাস যে আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের আওয়াজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। একটা ছোট্ট পোস্ট, একটা ভিডিও, একটা খোলা চিঠি, এই সব কিছু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারে আর একটা রিপল এফেক্ট তৈরি করতে পারে। কিন্তু তিনি এটাও বলেন যে বলার আগে আমাদের ভাবার প্রয়োজন আছে।
আওয়াজ তোলা মানে শুধু রাগে চিৎকার করা নয়, এটা একটা বিচক্ষণ কাজ। যখন আপনি সঠিক তথ্যের সাথে সহানুভূতি আর যুক্তির সাথে নিজের কথা রাখেন, তখন সে কথা প্রভাব ফেলে। অনেক সময় লোকেরা ভাবে যে তাদের কথা বলার অধিকার নেই, কারণ তারা কোনো শক্তিশালী পদে নেই, বা তাদের ভাষা ভালো নয়, বা সমাজ তাদের গুরুত্ব দেবে না। কিন্তু বর্মা এই মিথটাকে ভেঙে দেন। তিনি বলেন যে ক্ষমতা আপনার পদে নয়, আপনার সত্যনিষ্ঠায় থাকে। যদি আপনি আন্তরিকভাবে কোনো বিষয় বোঝেন আর তার উপর দাঁড়ান, তাহলে আপনার কথা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়। আপনি একজন ছাত্র, একজন গৃহিণী, একজন ছোট ব্যবসায়ী বা কোনো শিল্পী, যেই হন না কেন, আপনার আওয়াজ গুরুত্বপূর্ণ। বর্মা আরও একটা খুব আকর্ষণীয় কথা বলেন। তিনি বলেন যে অ্যাডভোকেসির মানে শুধু অন্যদের জন্য কথা বলা নয়, বরং নিজের জন্যও দাঁড়ানো। অনেক সময় আমরা আমাদের অধিকার, আমাদের বাউন্ডারি, আমাদের স্বপ্নকে উপেক্ষা করি, কারণ আমরা ভয় পাই যে সমাজ কি বলবে। কিন্তু যখন আপনি নিজের সম্মানের জন্য কথা বলতে শিখে যান, তখন আপনি অন্যদেরও অনুপ্রেরণা দেন যে তারাও নিজেদের জন্য দাঁড়ায়। এটা এক ধরনের চেইন রিঅ্যাকশন, যেখানে একজন ক্ষমতায়িত মানুষ আরও অনেককে ক্ষমতায়িত করতে পারে। বর্মার বইয়ে একটা শক্তিশালী উদাহরণ আছে এক সাধারণ মহিলার, যিনি তার পাড়ায় বাচ্চাদের শিক্ষার জন্য লড়াই করেন। তিনি নিজে খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু যখন তিনি দেখলেন যে সরকারি স্কুলে বাচ্চাদের সঠিক পড়াশোনা হচ্ছে না, তখন তিনি আওয়াজ তুললেন। ধীরে ধীরে বাকি মায়েরা তার সাথে যোগ দিলেন, আর একসাথে তারা কর্তৃপক্ষকে বাধ্য করল স্কুলে ভালো শিক্ষক আনতে। এই গল্পটা বলে যে যখন আপনি কথা বলেন, তখন আপনি একা থাকেন না, আপনার আওয়াজ অন্যদেরও সাহস দেয়। এবার এটা জরুরি নয় যে আপনি প্রত্যেকবার কোনো বড় আন্দোলনের অংশ হবেন। কখনো কখনো ছোট ছোট কাজও অ্যাডভোকেসির অংশ হয়। যেমন কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর সাথে অন্যায্য আচরণ হচ্ছে আর আপনি তাকে সমর্থন করছেন, বা কোনো বাচ্চা বুলিংয়ের শিকার হচ্ছে আর আপনি তার সাহায্য করছেন, বা কোনো বয়স্ক মানুষ পাবলিক প্লেসে সমস্যায় পড়েছেন আর আপনি এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন। এই সব ছোট ছোট কাজই একটা বড় পরিবর্তনের শুরু। বর্মা এটাও বলেন যে কথা বলা তখনই সবচেয়ে বেশি জরুরি হয় যখন নীরব থাকাটা সবচেয়ে সহজ মনে হয়, যখন সবাই চুপ, যখন ভয়ের পরিবেশ, যখন সংখ্যাগরিষ্ঠ কোনো ভুল কথাকে সঠিক বলে মনে করছে, তখন যদি আপনি সত্যের সাথে দাঁড়াতে পারেন, তবেই সেটাই আপনার আসল শক্তি। এমন মুহূর্তেই ইতিহাস তৈরি হয়। কিন্তু বর্মা একটা ব্যবহারিক পরামর্শও দেন। তিনি বলেন যে বলার আগে শোনাটা জরুরি। অ্যাডভোকেসি শুধু নিজের কথা বলার নাম নয়, বরং অন্যদের কথা বোঝারও নাম। যখন আপনি অন্যদের যন্ত্রণা, তাদের সংগ্রামকে সত্যি করে বোঝেন, তখন আপনার আওয়াজ আরও বেশি আন্তরিক এবং প্রভাবশালী হয়। সহানুভূতি ছাড়া অ্যাডভোকেসি ফাঁপা হয়ে যায়। বর্মা তার পাঠকদের এটাও বলেন যে যদি আপনার মনে হয় আপনার আওয়াজ ছোট, তাহলে মনে রাখবেন যে একটা ছোট্ট সিটিও পুরো ভিড়ের মনোযোগ আকর্ষণ করতে পারে। আপনার আওয়াজ ছোট হতে পারে, কিন্তু যদি তা সত্যি হয়, তাহলে তার প্রতিধ্বনিও অনেক দূর পর্যন্ত যায়। অনেক সময় আমরা ভাবি যে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখে কি হবে, কিন্তু বর্মা বলেন যে সোশ্যাল মিডিয়া একটা টুল, আর সেটাকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের জানতে হবে। যদি আপনি কোনো বিষয়ে সচেতনতা ছড়াতে পারেন, তথ্য শেয়ার করতে পারেন, আলোচনা শুরু করতে পারেন, তাহলে সেটাও একটা শক্তিশালী কাজ। কিন্তু সাথে সাথে আপনাকে দায়িত্বশীল থাকতে হবে। যাচাই না করে কিছু শেয়ার করবেন না, আর ট্রোলিং বা হেট স্পিচ থেকে দূরে থাকুন। বর্মা তার কথাকে একটা খুব সুন্দর পয়েন্টে নিয়ে যান। তিনি বলেন যে আওয়াজ তোলা একটা আর্ট, আর এই প্রত্যেক মানুষ এই আর্টটা শিখতে পারে। শুরুতে ভয় লাগে, দ্বিধা হয়, প্রত্যাখ্যানের ভয় থাকে, কিন্তু যত আপনি অনুশীলন করেন, তত আপনার আওয়াজ মজবুত হতে থাকে। আর একদিন আপনি নিজেকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে দেখেন, যে নিজের কথাই দুনিয়ায় পরিবর্তন আনতে পারে। যদি আপনি আজ পর্যন্ত চুপ থেকে থাকেন, কোনো ব্যাপার না, কিন্তু যদি এখন আপনার মনে হয় যে কিছু বলার প্রয়োজন আছে, কিছু ভুলকে শোধরানোর চেষ্টা করতে হবে, বা কারোর জন্য দাঁড়াতে হবে, তাহলে শুধু এগিয়ে যান। কোনো বড় মঞ্চের প্রয়োজন নেই, শুধু একটা সৎ হৃদয় আর একটা পরিষ্কার মন চাই। বর্মার বার্তা পরিষ্কার, আপনার আওয়াজ গুরুত্বপূর্ণ, আর এটাই সেই চিন্তাভাবনা যেটা একটা সমাজকে উদাসীন থেকে সচেতন করে তোলে, ভীতু থেকে বরুষ করে তোলে, আর নিষ্ক্রিয় থেকে শক্তিশালী করে তোলে। যখন একজন মানুষ সত্যের সাথে দাঁড়ায়, তখন সমাজের বিবেক জেগে ওঠে, আর যখন অনেক মানুষ নিজের আওয়াজ একত্রিত করে, তখনই আসল পরিবর্তন হয়। তাই নিজের আওয়াজকে দাবিয়ে রাখবেন না, তাকে শুনুন, তাকে বুঝুন, আর তারপর তাকে ব্যবহার করুন। শুধু নিজের জন্যই নয়, তাদের জন্য যারা এখনও কথা বলতে পারে না। এটাই হলো ঠিক অ্যাডভোকেসি, আর এটাই একটা উন্নত সমাজের সূচনা। আমরা সবাই চাই যে লোকেরা আমাদের আত্মবিশ্বাসী ভাবুক, আমাদের গুরুত্ব দিক, আর আমরা যখন কিছু বলি বা করি, তখন তাতে যেন একটা প্রভাব থাকে। কিন্তু অনেক সময় এই আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যেকার পাতলা রেখাটা আমরা বুঝতে পারি না। বর্মা এই সূক্ষ্ম পার্থক্যটিকে খুব আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক উপায়ে বিছিয়েছেন। তিনি বলেন যে আত্মবিশ্বাস একটা শক্তি, কিন্তু যদি তা সীমার বাইরে চলে যায়, তাহলে সেই শক্তি দুর্ব্যবহারে পরিণত হতে পারে। আর প্রায়ই আমরা জানতেও পারি না যে আমরা সেই ভারসাম্যটা পার করে ফেলেছি। আত্মবিশ্বাসের মানে হলো নিজের উপর ভরসা, যে আমরা যা ভাবছি বা যা করছি তা সঠিক। এই ভরসা আমাদের সাহস দেয় যে আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করি, আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই,
আর জীবনে কিছু অর্থপূর্ণ করি। কিন্তু যখন এই ভরসা অন্যদের কথাকে উপেক্ষা করতে শুরু করে, যখন আমাদের মনে হয় যে আমরা সব কিছু জানি আর বাকিরা কিছুই জানে না, যখন আমরা অন্যদের সম্মান করা বন্ধ করে দিই, তখন বুঝে নিন যে সেই আত্মবিশ্বাস এখন অহংকারে পরিণত হয়েছে। বার্মা বলেন যে অহংকার আর দুর্ব্যবহার প্রায় লুকিয়ে থাকে। কেউ তার কথার সুরে একটু রূঢ় হয়ে যায়, কেউ নিজের কথা অন্যদের উপর চাপাতে শুরু করে, কেউ কারো অনুভূতির মূল্য দেয় না। এই সব সূক্ষ্ম লক্ষণগুলোই দেখায় যে আমরা সেই ভারসাম্যটা হারাচ্ছি। আর সবচেয়ে বড় সমস্যা হলো অহংকারী মানুষ মনে করে যে সে শুধুমাত্র আত্মবিশ্বাসী, অথচ তার চারপাশের লোকেরা তাকে কঠিন, অসম্মানজনক আর নাগালের বাইরের মানুষ ভাবতে শুরু করে। এবার ভাবুন, একজন বন্ধু যে তার কথা দৃঢ়ভাবে রাখে, যৌক্তিকভাবে আলোচনা করে এবং অন্যদের কথাও শোনে, তার সাথে কথা বলতে মজা লাগে। অন্যদিকে এমন একজন মানুষ যে প্রত্যেক কথায় নিজেকেই সঠিক মনে করে, অন্যদের কথার মাঝে বাধা দেয়, আর যদি কেউ দ্বিমত পোষণ করে তো রেগে যায়, তার থেকে আমরা স্বাভাবিকভাবেই দূরে সরে যাই। বার্মা এই ফাঁকটার কথাই বলেন। তিনি বলেন যে আত্মবিশ্বাসের পরিচয় হলো আপনি নিজের কথা দৃঢ়তার সাথে রাখুন, কিন্তু মর্যাদার সাথে। অন্যদিকে অহংকারের পরিচয় হলো আপনি নিজের কথাকে সর্বোচ্চ মনে করুন আর অন্যদের ছোট দেখানোর চেষ্টা করুন। অনেক সময় লোকেরা ভাবে যে জোরে কথা বলা বা কর্তৃত্বপূর্ণ দেখানোই আত্মবিশ্বাস, কিন্তু বার্মা এই মিথটাকে ভেঙে দেন। তিনি বলেন যে প্রকৃত আত্মবিশ্বাসের সবচেয়ে বড় গুণ হলো শান্ত থাকা এবং স্বচ্ছতা। একজন আত্মবিশ্বাসী মানুষ প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে না, কিন্তু যা বলে তা প্রভাবশালী হয়। সে শোনে, পর্যবেক্ষণ করে আর তারপর কথা বলে। অন্যদিকে অহংকারী মানুষ শুধু বলার জন্যই বলে, শুধুমাত্র নিজেকে শোনানোর জন্য। বার্মা এটাও বলেন যে অহংকারের আরও একটা রূপ হলো প্যাসিভ দুর্ব্যবহার, যেমন কাউকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা, কারো কথাকে খারিজ করে দেওয়া বা ব্যঙ্গাত্মক মন্তব্য করা। এই কথাগুলো ছোট মনে হলেও এগুলো দেখায় যে কোথাও না কোথাও মানুষ নিজেকে অন্যদের থেকে বড় মনে করছে, আর এই চিন্তাই ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে দেয়, তা পেশাগত হোক বা ব্যক্তিগত। আত্মসচেতনতা এখানে সবচেয়ে বড় হাতিয়ার। বার্মা পরামর্শ দেন যে আমাদের সকলেরই নিয়মিত বিরতিতে নিজেদের একটা সহজ প্রশ্ন করা উচিত, যে আমি কি সত্যিই আত্মবিশ্বাসী, নাকি আমার কথাগুলো অন্যদের অস্বস্তিতে ফেলছে। যদি আপনার চারপাশের লোকেরা আপনার সাথে খোলাখুলি কথা বলতে না পারে বা আপনার সাথে দ্বিমত পোষণ করতে ভয় পায়, তাহলে হয়তো আপনার নিজের মধ্যে কিছু পরিবর্তন আনা প্রয়োজন আছে। একটা খুব প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বার্মা বলেন যে স্কুল বা অফিসে সেই ব্যক্তি যে সব সময় অন্যদের ভুল ধরে, নিজের কৃতিত্ব বারবার বলে আর কখনো নিজের ভুল স্বীকার করে না, সে প্রায়ই নিজেকে আত্মবিশ্বাসী মনে করে। কিন্তু ধীরে ধীরে লোকেরা তার থেকে দূরে সরতে শুরু করে, তাকে এড়িয়ে চলতে শুরু করে, কারণ তার মধ্যে সহানুভূতি এবং বিনয় নেই। বর্মার মতে আসল আত্মবিশ্বাস তখনই আসে যখন আমরা নিজেদের আরও ভালো করার যাত্রায় থাকি এবং একই সাথে অন্যদের সম্মান করতে ভুলি না। বর্মা এটাও বলেন যে অহংকার কখনো দীর্ঘমেয়াদী সম্মান অর্জন করতে পারে না। আপনি কাউকে ভয় দেখাতে পারেন, সাময়িকভাবে প্রভাবিত করতে পারেন, কিন্তু যদি আপনার আচরণে অহং বা শ্রেষ্ঠত্বের ভাব থাকে, তাহলে লোকেরা আপনার থেকে দূরে চলে যায়। অন্যদিকে আত্মবিশ্বাসী মানুষ যতই সফল হোক না কেন, সে মাটির কাছাকাছি থাকে। সে অন্যদের প্রশংসা করতে দ্বিধা করে না আর নিজের ভুল খোলাখুলিভাবে স্বীকার করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান। আর ধন্যবাদ সারসংক্ষেপটি শেষ পর্যন্ত শোনার জন্য।